তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বইয়ে একটা লাইন লেখা আছে যে অপটিক্যাল ফাইবারের কোরের প্রতিসরণাঙ্ক 1.50 আর এটা হচ্ছে ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক 1.45। সো এই মানটার যে যৌক্তিকতা একটা আছে সেই যৌক্তিকতাটা আমরা দেখার চেষ্টা করব এবং এই মানটা কি আসলেই পাওয়া সম্ভব কি না এটা আমরা আসলে ট্রাই করার চেষ্টা করব এবং আসলে এইটার গুরুত্বটা আমরা বোঝার চেষ্টা করব। সো আমরা যদি একটু গো থ্রু করি বিষয়টাতে, তাহলে আমি একটা রাফ পিকচার আঁকি। ওকে, জাস্ট একটা রাফ পিকচার আমরা আঁকতেছি। সো এইদিকে রে সাপোজ আমরা ইনসিডেন্ট করলাম এবং এটা হচ্ছে আমাদের নর্মাল বা অভিলম্ব। এখন যেহেতু এইটা বাইরে হচ্ছে এয়ার, একটু ভালো করে লিখি, আর ভিতরে যাই থাকুক না কেন সেটা হচ্ছে এয়ার বা ভ্যাকিউমের থেকে অবশ্যই তার প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা সেটা বেশি হবে। তার মানে এখানে হালকা থেকে আসলে কি বলবো যে আসলে ঘনতে প্রতিসরিত হচ্ছে, হালকা থেকে ঘনতে প্রতিসরিত হচ্ছে। আর আমরা জানি যদি হালকা থেকে ঘনতে হয় তাহলে অভিলম্বের দিকে সরে যাবে, তাহলে এইখানে অভিলম্বের দিকে সরে গেল। বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি যে এই অভিলম্বের দিকে সরে গেল। ওকে, আচ্ছা, অভিলম্বের দিকে সরে যাওয়ার পরে ঘটনাটা কি? তাই এইখানে স্বাভাবিকভাবে আলো কোন দিকে যেতে চাইতো? স্বাভাবিকভাবে আলো কোন দিকে যেতে চাইতো? তো স্বাভাবিকভাবে আলো চাইতো যে এইভাবে, মানে কিছু যদি না হইতো, মানে প্রতিসরণ যদি না হইতো তাহলে আলো এইভাবে মানে চলে যেতে চাইতো, কিন্তু আলো এইভাবে চলে যেতে পারবে না। কারণ এই যে এখানে এই কারণটা কি? কারণটা হচ্ছে এখানে একটা সারফেস আছে, এখানে যে একটা সারফেস আছে যেটা তাকে সোজা যেতে বাধা দিবে, কারণ মাধ্যমটাকে এটা বিভেদতল হিসেবে কাজ করবে। তো আলোটা এইভাবে যেতে যাচ্ছিলো এই পথে, কিন্তু আলোটা এই পথে আর যেতে পারবে না, কারণ এখানে এই যে এই বিন্দুটায় যখন আলোটা হিট করলো তখন এখানে আমরা একটা অভিলম্ব ড্র করবো। তাহলে আমরা অভিলম্ব ড্র করলাম। তার আগে আমরা একটা ক্লিয়ারেন্স নিয়ে নিই। সেই ক্লিয়ারেন্সটা হচ্ছে যে এই যে এইটা অভিলম্ব ছিল, এইখানে কোণ ছিল আই, আর এইখানে এটা কোণ হচ্ছে আর। আর আমরা বোঝার সুবিধার্থে এইখানে এটা একটা ড্র করে রাখি। ওকে, আচ্ছা, এটা আর ওকে, এটা যদি আর হয়, এটা 90 ডিগ্রি আমরা ড্র করছি কারণ এটা অবিলম্ব। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি মাইনাস আর। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি মাইনাস আর। এটাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, যা বলছিলাম, এই যে সবুজ কালার যেটা লাইন, অর্থাৎ যেটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, এই প্রতিসরিত রশ্মিটা যদি এইখানে এই দেয়ালটা না থাকতো তাইলে এইভাবে যেত। এই দেয়ালটা থাকার কারণে এইভাবে যেতে পারবে না। এখন ঘটনাটা কী ঘটবে? এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাইতে হবে, কারণ আমরা জানি যে অপটিক্যাল ফাইবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায়। এখন স্বাভাবিকভাবে এখানে প্রতিসরণ হওয়ার কথা, কিন্তু আমরা প্রতিসরণটাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে বা টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশনে পরিবর্তন করব। কিভাবে এই পরিবর্তনটা আমরা করতে পারি? এই পরিবর্তনটা আমরা করতে পারি যখন আমাদের আপতন কোণের মান, যেটা এক্ষেত্রে 90 মাইনাস আর, সেইটা যখন তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা ক্রান্তি কোণের থেকে বেশি হবে, তখন সেটা আর মাধ্যম ক্রস না করে একই মাধ্যমে ফিরে আসবে এবং প্রতিফলনের সব ধর্মগুলো বজায় রাখবে। ঠিক আছে? তাইলে এক্ষেত্রে আমাদের এই 90 মাইনাস আরটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হইতে হবে, এই বিষয়টা আমাকে বুঝতে হবে। তাহলে আমরা যদি আরেকবার রিভিউ করি যে এইখানে আলোক রশ্মি আসতেছিল, এইখানে
আমরা অবিলম্ব আঁকলাম, আলোর রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, অবিলম্বের দিকে বেঁকে গেল। তা আলোর রশ্মি যখন অবিলম্বের দিকে বেঁকে গেল, এরপরে আলোর রশ্মি স্বাভাবিকভাবে যে এই দিকে চলে যেতে চাইতো, কিন্তু এই দিকে চলে যেতে পারলো না, কারণ এখানে তার একটা বিভেদ তল আছে বা মাধ্যম এখানে ডিফারেন্সিয়েট হচ্ছে। তো এখানে আমরা একটা অবিলম্ব টানলাম, স্বাভাবিকভাবে এখানে প্রতিসরণ হওয়ার কথা, কিন্তু অপটিক্যাল ফাইবারে ধরুন প্রতিসরণ না, উল্টা পূর্ণ অবদানিক প্রতিফলন। আর পূর্ণ অবদানিক প্রতিফলনের শর্ত হচ্ছে যেখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইতে হবে। আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইতে গেলে আমাদের যে আপতন কোণটা আছে সেটা ক্রান্তিকোণ অপেক্ষা বড় হইতে হবে। আপতন কোণটা ক্রান্তিকোণ অপেক্ষা বড় হইতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই 90 মাইনাস আর গ্রেটার দেন আমরা বলতে পারি যে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সি। সো উভয় পক্ষে আমরা সাইন নেই, সাইন 90 মাইনাস আর গ্রেটার দেন আমরা বলতে পারি যে সি। এখানেও যেহেতু আমরা সাইন নিচ্ছি তাহলে এখানেও সাইন সি। এখন কথা হচ্ছে এটা করলে আসবে হচ্ছে কজ আর এইটা সাইন সি। এখন সাইন সি বিষয়টাকে আমরা কীভাবে লিখতে পারবো? আমরা যদি সাইন সি বিষয়টাকে বোঝার চেষ্টা করি তাহলে এই বিষয়টা দাঁড়ায় কি, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল লেখা যায় প্রতিসরণাঙ্গের অনুপাতের সমান। এখন প্রতিসরণাঙ্গের অনুপাতের কীভাবে সমান আমি যদি বলি, তাহলে এইখানে সাপোজ এই যে আমাদের যে অপটিক্যাল ফাইবারটা আছে তার প্রতিসরণাঙ্গ আমরা এন ধরে নিচ্ছি, তাহলে এন ইন্টু সাইন সি ইজ ইকুয়াল টু যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তার মানে এক্ষেত্রে আর এর মানটা 90 ডিগ্রি হবে। আর যেহেতু এর ক্ষেত্রে যেহেতু প্রশ্ন 1, তাহলে এটা 1, তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু 1/n লেখা যাচ্ছে। সাইন সি ইজ ইকুয়াল টু 1/n লেখা যাচ্ছে। সাইন সি ইজ ইকুয়াল টু 1/n লেখা যাচ্ছে। আচ্ছা, সাইন সি ইজ ইকুয়াল টু 1/n লিখলাম। এইবার আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু 1/n আমরা লিখলাম। ওকে, এবার কথা হচ্ছে কজ। আমাদের যেহেতু স্লেন্স যেই লোটা, সেইখানে আসলে কজের অনুপাত নিয়ে কোনো কাজ নাই, সব অনুপাত সাইন নিয়ে। তাহলে কজ আরটাকে আমরা সাইন আনে রূপান্তর করব। আমরা উভয় পক্ষে বর্গ করে দিতে পারি, বা ডিরেক্টভাবে লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার আর ইজ গ্রেটার দেন 1/n স্কোয়ার। 1/n স্কোয়ার। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে এরপরে আমরা কী করতে পারি? তো আমরা একটা জিনিস ভাবতে পারি, এই সাইন এর রিলেশনটা প্রথম ক্ষেত্রে, এই ফার্স্ট কেসে যখন হয়েছে আই থেকে যখন কোনটা আরে পরিণত হয়েছে প্রথম সারফেসের ক্ষেত্রে, অর্থাৎ শুরুতে যখন আপতন রশ্মি প্রবেশ করাইছে বা রশ্মি প্রবেশ করাইছি, তখন ঘটনাটা কী ঘটছে? তখন ঘটনাটা এরকম ঘটেনি, 1 ইন্টু সাইন আই ইজ ইকুয়াল 1 ইন্টু সাইন আই 1 ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু, তখন লিখতে পারতেছিলাম যে n ইন্টু সাইন আর। সেখান থেকে আমরা লিখতে পারতেছিলাম যে সাইন আর ইজ ইকুয়াল টু সাইন আই বাই n, সাইন আই বাই n। ওকে, সাইন আই বাই n। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আই ডিভাইডেড বাই n স্কোয়ার। এটা কিন্তু মাইনাস, এটা হচ্ছে মাইনাস। ওকে, গ্রেটার দেন 1/n স্কোয়ার। সো আমরা 1টাকে এই পাশে রাখি, ওই পাশে দিয়ে ক্যালকুলেশন করি। 1 গ্রেটার দেন 1/n স্কোয়ারটা যেহেতু উভয় পাশে মানে উভয়ের হরে আছে, তাহলে একেবারে লিখে দিয়ে লসাগু করে দেই। তাহলে n স্কোয়ার আর n স্কোয়ার আর এইখানে হবে 1 প্লাস সাইন স্কোয়ার আই, 1 প্লাস সাইন স্কোয়ার আই
সো এটাকে আমরা লিখতে পারি যে n স্কোয়ার গ্রেটার দেন 1 প্লাস সাইন স্কোয়ার আই, ঠিক আছে। আচ্ছা, এইবার সাইন আই এর সর্বোচ্চ মান কত হইতে পারে? সাইন আই এর সর্বোচ্চ মান কত হইতে পারে? 1। তাহলে n স্কোয়ার গ্রেটার দেন কত হইতে পারে? 2। তাহলে এই বিষয়টাকে আমরা লিখতে পারি না যে n স্কোয়ার গ্রেটার দেন যে 2, এই বিষয়টাকে লেখা যায় n গ্রেটার দেন √2, n গ্রেটার দেন √2, √2 এর মান কত? 1.41। সো 1.41 থেকে বেশি হইতে হবে। এখন ভিতরে যেই কাছে থাকুক না কেন 1.41 থেকে বেশি হতে হবে। এইটা আমরা ডেটাটা পাইলাম। এই ডেটাটাকে আমরা দেখি আমাদের বইয়ের ডেটার সাথে মিলে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে বইয়ে দেওয়া আছে একটা প্রতিসংখ্যা 1.45 আর এটা হচ্ছে 1.50, এবং এই দুইটাই কি, এই দুইটাই 1.41 বা √2 এর থেকে বড়। তাহলে আমরা যেইটা হচ্ছে গিয়ে লজিক দিয়ে পাইলাম সেই লজিকের সাথে হিসাব মিলছে কি মিলছে। তার মানে বইয়ে এই দুইটা যে প্রতিসংখ্যা দেওয়া আছে এটা আসলে বুঝে শুনেই দেওয়া আছে এবং কারেক্টলি দেওয়া আছে। আর এখানে যদি আমরা একটু আঁকে দিই, সেটা হচ্ছে যে এরপর এখানে তাহলে সাপোজ আমরা n এর মানটা √2 এর থেকে বড়, তাহলে এখানে পূর্ণ অবন্তির প্রতিফলন ঘটবে, আর রশ্মি এইভাবে চলে যাবে এবং এইভাবেই পুরোটা জুড়ে পূর্ণ অবন্তির প্রতিফলন ঘটতে থাকবে, জাস্ট লাইক দিস পিকচার। আমরা জাস্ট ওইটাকে রিশেপ করছি এবং এই আউটপুটে আসতে পারছি এবং এই মানগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারছি যে এগুলো আসলেই রিলেটিভ না, এগুলো আসলেই সিগনিফিক্যান্ট ভ্যালু। তো আজকে এই পর্যন্ত।